আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ। নোয়াখালী গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে। অর্থনৈতিক উন্নয়নের সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ, রুল খারিজ। ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই, আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রয়েছে প্রস্তুতি। এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের সর্বোচ্চ চেষ্টা করতে চান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। স্বল্প মূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস এলিজাবেথ গ্লেক। কবিতায় ব্যক্তির শাশ্বত সৌন্দর্য। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 25শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এরপর নোয়াখালীর এক গৃহবধূর নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরপর 2টি ঘটনায় সমালোচনার ঝড় ওঠে, ক্ষুব্ধ হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি ওঠে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার। এমন পরিস্থিতিতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এবং এই ব্যাপারে আমরা আইনের সংশোধনী আনার জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেগুলি নেওয়া শুরু করে দিয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণের পরে মৃত্যু হয় তবে আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় হবে। আগামী সোমবার এটা মন্ত্রিসভার মিটিংয়ে এটাকে উত্থাপন করা হবে। আইন অনুযায়ী কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করলে বা আহত করার চেষ্টা করলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আর ধর্ষণের চেষ্টা করলে বিধান মতে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন মামলায় গ্রেফতার কালামকে 10 দিন ও শাহিদকে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য 2 আসামি আব্দুর রহিম ও মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে আশুলিয়ায় 2 তরুণী ধর্ষণ মামলায় গ্রেফতার 3 জনের 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণ মামলার আসামি এক পুলিশ সদস্যকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধির সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার মোহাম্মদ কালাম এবং নোয়াখালী থেকে গ্রেফতার মাইনুদ্দিন শাহেদকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কালামকে 3 মামলায় 10 দিন ও শাহেদকে 1 মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার 2 নম্বর আসামি আব্দুর রহিম ও তদন্তে অন্তর্ভুক্ত ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের আদালতে এই জবানবন্দি দেন তারা। 4 দিন 3 দিন মোট 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হলো আবুল কালামের। সন্দিগ্ধ আসামি মাইনুদ্দিন শাহেদ তাকে ধর্ষণের চেষ্টা মামলায় 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের কালিঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে আশুলিয়ায় 2 কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার 3 জনের মধ্যে প্রধান আসামি শাহরুফ ও সহযোগী জাকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালতে তারা জবানবন্দি দেন। অপর আসামি ডায়মন্ড আলামিনকে 11 অক্টোবর কিশোর আদালতে পাঠানো হবে।
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন পুলিশের পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে বলেও জানান আইজিপি। অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশব্যাপী সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। দেশের অগ্রগতির জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের হাওড়ে অলওয়েদার সড়ক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাওড় অঞ্চলে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। সম্প্রতি যুক্ত হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক। রাষ্ট্রপতির উদ্যোগে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অলওয়েদার সড়কের হাওড় অঞ্চলে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করেছে। গণভবন থেকে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। হাওড় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি, যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তারা শুধু কৃষির উপরই নির্ভরশীল থাকবে না, তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে, বাজারজাত হবে, দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক সচ্ছলতা আসবে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক হাওড় অঞ্চলে যোগাযোগের ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। যে মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্ক বার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস যখন গতবার শীতকালে শুরু হয়েছিল, আগামী শীতকালে আবার আসতে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। করোনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় এক আসামির মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। শেখ হাসিনাকে হত্যা করতে গুলি ছোড়া হয়, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর চালায় হামলাকারীরা। মামলা দায়েরের পর ২০১৫ সালে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে হত্যা চেষ্টা মামলার এক আসামি রকিব ওরফে রাকিবুর রহমানের বয়স ঘটনার সময় ১০ বছর ছিল উল্লেখ করে মামলা বাতিলের আবেদন করলে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। বৃহস্পতিবার রুলটি খারিজ করে দিয়ে ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। রুল ডিসচার্জ করে দিয়েছে এবং নিম্ন কোর্টকে ৩ মাসের মধ্যে বিচার কার্য সমাপ্তি করার জন্য নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে শিশু বলা হলেও চার্জশিট দেওয়ার সময় তার বয়স ১৬ বছরের বেশি ছিল বলে শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই।
রাগিব যে মেজর সেটা তো আগে থেকেই সেটায় ধরেন চার্জ ফ্রেম করা পর্যন্ত ওনারা কোনো অ্যাপ্লিকেশন করেন নাই যে মাইনর। এটা যখন সাক্ষী শুরু হয়েছে তখন এসে ক্লেম করতেছে সে এই মাইনর। এটা একটা অপচেষ্টা। মামলাটি পুরনো হওয়ায় উচ্চ আদালত দ্রুত নিষ্পত্তির আদেশ দেন বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই বলে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সেই সাথে বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, মহামারীর সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কোভিড মহামারীতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন মন্ত্রী। 17 কোটি মানুষের দেশে মৃত্যুহার কম উল্লেখ করে কোভিড মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ল্যাবে পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যা কমেছে, তাই টেস্টও কম হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সেকেন্ড ওয়েভের কথা বলা হয়, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, যন্ত্রপাতি আছে, আমাদের ডাক্তার নার্সরা ট্রেন্ড আছে। শীতের দিনে কিছু বাড়তে পারে অন্যান্য দেশে, আমাদের দেশেও সে আশঙ্কা করা হচ্ছে। আমরা প্রস্তুত আছি। টিকা তৈরি করা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ আছে, টাকার সংস্থানও আছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। যে ভ্যাকসিনটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, উপকারী হবে, কার্যকারী হবে, সহজলভ্য হবে, তাড়াতাড়ি পাবো, পরিমাণে আমরা বেশি পাবো, আমরা তাদের সাথে যোগাযোগে আছি। এবং আমাদের ভ্যাকসিন কেনার টাকার কোনো অভাব হবে না। আমাদের বাজেটেও টাকা রয়েছে এবং আমাদের বিশ্ব ব্যাংক অন্যান্য সংস্থাও এই বিষয়ে টাকা দিতে তারা প্রস্তুত আছে। এদিকে অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় আছে, আর নভেম্বরে হতে পারে সিনোভ্যাকের ট্রায়াল। ট্রায়ালের জন্য কিন্তু আমাদের কাছে শুধুমাত্র যে সাইনোভ্যাক এরকম না, কিন্তু আমাদের আরও দু একটি প্রতিষ্ঠান, আমরা স্পুটনিক ভি, তারাও কিন্তু আমাদের কাছে একটি প্রস্তাব রেখেছে, আরও দু একটি কোম্পানি রেখেছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। গণমাধ্যমের সাথে প্রথম সাক্ষাতে তিনি জানান, ভারতে কোভিড ভ্যাকসিন আসা মাত্রই স্বল্পতম মূল্যে সেটি পাবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সীমান্তে হত্যাকাণ্ড সহ তিস্তার পানি বন্টন চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে ঢাকা এলেন ভারতীয় নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশ ইজ ওয়ান অফ আওয়ার হাইয়েস্ট ন্যাশনাল প্রায়োরিটিজ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরই গণমাধ্যমে কথা বলেন তামিলনাড়ুতে জন্ম নেয়া এই কূটনীতিক। বলেন, বাংলাদেশ সবসময়ই ভারতের বিশেষ অংশীজন, যা ভবিষ্যতেও থাকবে। So I understand the sentiment and I will certainly work as hard as possible with all persons concerned on the Indian side. Nobody wants to justify killing, but our goal is to try and bring this to an absolute stop, including as the Director General of our Border Security Force said when he was here recently. কোভিড-19 মোকাবেলায় ভ্যাকসিন ট্রায়ালে সফল হলে স্বল্প মূল্যে তা বাংলাদেশ পাবে বলেও প্রতিশ্রুতি দেন বিক্রম দোরাইস্বামী। We can both come together to develop and improve the clinical sense that the vaccine works through deployment in both countries, in line with your rules and regulations and in line with the policies that your government frames. So yes, we think Bangladesh should be an appropriate partner for this. করোনা পরবর্তী সময়ে দুদেশের থমকে যাওয়া কাজগুলো শুরু করতে হবে মন্তব্য করে এই কূটনীতিক বলেন, সম্পর্ক যতই ভালো থাক, চর্চা করাটা বেশি জরুরি। এ সময় গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিন নতুন অ্যাটর্নি জেনারেল। গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত ছড়িয়ে দিতে কৃষিমন্ত্রীর তাগিদ, শাকসবজি উৎপাদন বাড়ানোর পরামর্শ। খবর আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এম আমিনউদ্দিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বৃহস্পতিবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৭২ সালে দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন MH খন্দকার, আর সর্বশেষ গত ২৭শে সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির সকল পর্যায়ের নেতাদের পদত্যাগ করা উচিত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সরকার সজাগ। দেশে বিদেশে কোথায় গোপন বৈঠক হচ্ছে সরকার বিরোধী, সে ব্যাপারে আমরা সজাগ। শেখ হাসিনার সরকার কারো হাতে যেমন কোনো ইস্যু তুলে দেবে না, তেমনি অপরাধীদের কঠোর শাস্তির বিষয়টিও নিশ্চিত করবে। দেশের আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য নয় এমন আপত্তিকর ডিজিটাল কন্টেন্ট অনলাইন সামাজিক প্ল্যাটফর্মে আপলোডকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রেস কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামাজিক আন্দোলন করতে গিয়ে অনেকেই সরকার বিরোধী বক্তব্য রাখা সহ আপত্তিকর অবস্থান গ্রহণ করছে। এই মহলটি নির্যাতিতকারীদের পক্ষে অবস্থান না নিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। চাষিদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত ছড়িয়ে দিতে কৃষি বিভাগে কর্মীদের তাগিদ দিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীতে পুষ্টি বিষয়ক একটি সেমিনারে যোগ দিয়ে শাকসবজি উৎপাদন বাড়ানোরও পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে কৃষি সচিব জানান, আতঙ্কিত হয়ে বেশি কেনার কারণে চালের দাম বেড়েছে। নভেম্বরে আমন উঠলে দাম কমবে বলেও আশা করছেন সচিব। ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বেড়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পর নতুন করে স্বপ্ন দেখছেন প্রবাসীরা। বৃহস্পতিবার এয়ারলাইন্স অফিসগুলোর সামনে ছিল প্রবাসীদের ভিড়। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে তাদের ভিড় বিভিন্ন এয়ারলাইন্সের সামনে। তবে অনেকের অভিযোগ, মেয়াদ বাড়ানো নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তারা। তাছাড়া মধ্যপ্রাচ্যে যেতে টিকিট পাওয়া নিয়েও প্রবাসীদের মধ্যে রয়েছে সংশয়। ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নুরু ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়েরকারী ছাত্রী রাজু ভাস্কর্যের সামনে আসামিদের গ্রেফতার দাবিতে অনশনে বসেন। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। গেল মাসে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নুরু ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দিন পার হওয়ার পরও তাদের আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তাদেরকে এখনো পর্যন্ত কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না। এই অবস্থান আমাদের জারি থাকবে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের বিচার না হবে। সারা বাংলাদেশে যেন কোনো ধর্ষক আর সাহসটা করতে না পারে এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই যে ফাঁসি, এটা যেন খুব দ্রুত কার্যকর করা হয়। করোনার সংকটের পরও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা ধরে রেখেছে বাংলাদেশ। অর্থনীতির এমন পরিস্থিতি বিবেচনায় পরবর্তী তালিকায় অবস্থান নিশ্চিত করতে দ্রুত কর্মপরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার এক ওয়েবিনারে এমন তাগিদ দেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। মাথাপিছু গড়ায় মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিন সূচকে জাতিসংঘের মানদণ্ড অতিক্রম করতে পারলেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে একটি দেশ। বাংলাদেশ সে যোগ্যতা অর্জন করেছে 2018 সালে। 2021 সালে দ্বিতীয় দফা মূল্যায়নের পর 2024 সালে চূড়ান্তভাবে এ তালিকা থেকে বেরোবে বাংলাদেশ। সম্প্রতি করোনা সংকটে বিশ্ব অর্থনীতির অনেক হিসাবই উল্টে গেছে। তারপরও রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ, কৃষি উৎপাদন সহ বিভিন্ন সূচকের অগ্রগতিতে 2021 সালের পুনর্মূল্যায়নে বাংলাদেশ পিছিয়ে পড়বে না, এমন মতই দিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কোভিডের আঘাতে দারিদ্র্য বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে গেছেন। তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে, এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোলে কমবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা, বিদেশি সহায়তা এবং ঋণ সুবিধা।
এমন পরিস্থিতি মোকাবেলা করতে বাড়াতে হবে কর পরিধি ও আদায়ের পরিমাণ এবং বিদেশি বিনিয়োগ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার উত্তরণকালীন দাবিনামাটাকে খুব দ্রুততার সাথে নিয়ে আসা উচিত। সেখানে বাণিজ্য, আমার উন্নয়ন, অর্থ, আমার ওখানে মেধাস্বত্ব আইন, ওখানে আমার প্রযুক্তি, ওখানে আমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি ইত্যাদি সমস্ত সামগ্রিকতায় এই দাবিনামাটা করা উচিত। বর্তমানে বাংলাদেশ সহ 12টি দেশ স্বল্পোন্নত অর্থনীতি তালিকা থেকে বের হওয়ার জন্য অপেক্ষায় আছে। কোভিড বিবেচনায় বাংলাদেশের মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লুক। সুইডিশ একাডেমি জানায় তার অসামান্য কাব্য ভাষা ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তিসত্তাকে সার্বজনীন করে তোলে। মানব জীবনের নানা সংকট, অভিস্পার সঙ্গে নিঃসঙ্গতা এবং বিষণ্ণতা তার কবিতায় উঠে আসে। এই বিচারে তিনি পুরস্কারের জন্য মনোনীত হলেন। সমকালীন মার্কিন সাহিত্য জগতে শীর্ষস্থানীয় কবিদের একজন তিনি। রিপোর্ট দুলি মল্লিকের। Love that was often so foolish in its objectives, but never in its choices, its intensities. আত্মজৈবনিকতার সঙ্গে ধ্রুপদী মিথের সম্পর্ক, এমনটাই প্রকাশ পায় মার্কিন কবি লুইস গ্লুকের কবিতায়। স্পর্শকাতরতা তার কবিতার অস্থিমজ্জায়, অভিনবত্ব দিয়ে ভিন্নতা আনেন তিনি। As though it were that soul, my hand moves over you cautiously. তারই স্বীকৃতিস্বরূপ এবার সাহিত্যে নোবেল পেলেন লুইস গ্লুক। নোবেল কমিটি জানায় কবিতায় স্বচ্ছ ও সরল কাব্যভাষে ব্যক্তিকে সার্বজনীন করে তোলেন গ্লুক। For her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal. তার অধিকাংশ কবিতাই আত্মজীবনীমূলক, যেখানে উঠে আসে জীবনের নানা সংকট, অভিপ্সা এবং প্রকৃতি। At the pool where she often looks at herself to see if she detects any changes. She sees the same person. 1943 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী এই কবি লং আইল্যান্ডে বেড়ে ওঠেন। 1968 সালে ফার্স্টবর্ন কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। এরপর সপ্রতিভায় জায়গা করে নেন সাহিত্য জগতে। 1993 সালে পুলিৎজার পুরস্কার এবং 2014 সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান গ্লুক। এ পর্যন্ত তার 12টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি কাব্যগ্রন্থেই নির্মলতার জন্য সংগ্রামের চিত্র উঠে এসেছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চীনা প্রকৌশলী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা এবং বর্ণবাদ ইস্যু, মাইক পেন্স ও কমলা হ্যারিসের উত্তপ্ত বিতর্ক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পিরোজপুরে চীনা নাগরিক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য পানি সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। মন্ত্রী আজ চীনা টেকনিশিয়ান হত্যার ঘটনায় পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, অপরাধীকে আইনের আওতায় এনে যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে। বুধবার সন্ধ্যায় চায়না টেকনিশিয়ান লাউফান ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান। অনলাইনে ক্ষণিকের অসতর্কতায় হুমকিতে পড়তে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা। বিপত্তি এড়াতে অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের সতর্কতা, অনিরাপদ ওয়েবসাইট ভিজিট না করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি ব্যবহৃত ডিভাইসটিরও সুরক্ষা নিশ্চিত করতে হবে। অনেকেই আবার পাঠ্য বইয়ে সাইবার নিরাপত্তার বিষয়টি আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্তির দাবি করছেন। সাইবার সিকিউরিটি নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের বিশেষ রিপোর্টের শেষ পর্ব। জীবনযাপনের অত্যাবশ্যকীয় এক উপাদান এই স্মার্টফোন। আপনার একটুখানি অসতর্কতায় কত বড় ঝুঁকিতে পড়ে যেতে পারে আপনার ব্যক্তিগত নিরাপত্তা, সেটি দেখবার চেষ্টা করব। আমি আপনাকে যদি একটা লিঙ্ক সেন্ড করি, এই লিঙ্কের মাধ্যমে আপনি লিঙ্কটা ক্লিক করলে একটা অ্যাপ ডাউনলোড হবে, সেটা ইনস্টল করলে আপনার ফোনটা টোটালি হ্যাকারের কন্ট্রোলে চলে যাবে। ফাইল, SMS, কল লগ যেগুলো বলা হয়, কল লগের অ্যাক্সেস, কন্ট্রাক্টস, অ্যাকাউন্টস আর অ্যাপ্লিকেশন যেগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে সেগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। এভাবেই খুব সহজে আপনার মোবাইলের সমস্ত ডেটা এমনকি সামনের এবং পেছনের ক্যামেরা, মাইক্রোফোন সব কিছুর নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।
আতঙ্কের বিষয় হলো ব্যবহারকারী বুঝতেই পারবে না তার ডিভাইসটি কার নিয়ন্ত্রণে। আপনি যে কোনো কিছু পাসওয়ার্ড টাইপ করছেন, যেমন ফেসবুকের ক্ষেত্রে ধরেন আপনার ফেসবুকের ইমেল আইডি আর পাসওয়ার্ডটা নিয়ে ফেসবুক হ্যাক হতে পারে। ঠিক এইভাবেই আপনি ব্যাংকের অনেক লেনদেন করছেন, যদি লেনদেন করে থাকেন তাহলে তারা ব্যাংকের যে যাবতীয় ডিটেলসগুলো নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করতে পারে। এমনকি আপনার যে পার্সোনাল ডেটাগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারে এবং আপনি কখন কোথায় আছেন সেটা পিন পয়েন্ট লোকেশন পেতে পারে। সেই সাথে আপনি কোথায় এবং কিভাবে আছেন সেটা লাইভ ক্যামেরার মাধ্যমে, দুইটা ক্যামেরার মাধ্যমেই দেখতে পারে, একারা সামনে এবং পিছনে। তবে সচেতনতা বাড়ায় ব্যক্তি পর্যায়ে হামলা কমেছে, কিন্তু বাড়ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে। কোনো জায়গাতে সাবস্ক্রাইব করি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা কিন্তু ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, তারা বলে দেয় যে ইউজারদের রাইট কি, তাদের রাইট কি, কী কী ইনফরমেশন তারা শেয়ার করলে তারা নিতে পারবে, এই ইনফরমেশনগুলো কার সাথে তারা শেয়ার করবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়ি না। যেই জিনিসের সাথে ইন্টারাকশন করা হোক না কেন, যে সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশনে ইউজ করা হোক না কেন, অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের সেই সম্পর্কে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা জানা উচিত। আউটসাইড অ্যাটাকের চেয়েও ভয়ঙ্কর ইনসাইড অ্যাটাক। 3-4 একটু কিছু নলেজ, তারপরে 5-6 কিছু নলেজ, এভাবে দিয়ে যদি তাদেরকে আগে থেকেই জানানো যায় যে সাইবার ক্রাইমের শিকার হলে কি করতে হবে, কিভাবে একটা মানে সফটওয়্যার এটা ম্যালিসিয়াস কিনা বা ম্যালিসিয়াস বিহেভিয়ার কি, এগুলো সম্পর্কে যদি একটু জানানো যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গা থেকে তারা ডেভেলপ হয়ে যাবে। ব্যক্তি পর্যায়ে হ্যাকিং ও হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে সবাইকে সচেতন করার পরামর্শ প্রযুক্তিবিদদের। ল এনফোর্সমেন্ট এজেন্সি এসব ব্যাপারে অনেক দক্ষ এবং তারা একটি সুষ্ঠু তদন্ত করতে সক্ষম। সেক্ষেত্রে আমার মনে হয় সবার আগে যেসব তথ্য উপাত্ত আছে, যেগুলো আছে তার কাছে যে অবস্থায় আছে, সেই অবস্থায় আগে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কক্সবাজারের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কলঘর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তামিম মার্কেট, কলঘর বাজার, রামু উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে অভিনব ও মনোগ্রাহী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগানোয় 26 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ওয়ালটন। এ উপলক্ষে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড এবং বেস্ট এরিয়া ম্যানেজার অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 26 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি 6A9 মডেলের ওয়ালটনের নতুন স্মার্ট ফ্রিজ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM আশরাফুল আলম, পরিচালক SM মাহবুবুল আলম ও তাফমিনা আফরোজ তামান্না সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ। নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালামসহ 2 জন রিমান্ড। অর্থনৈতিক উন্নয়নের সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওরে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, রুল খারিজ। ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই, আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রয়েছে প্রস্তুতি। এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের সর্বোচ্চ চেষ্টা করতে চান নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। স্বল্প মূল্যের ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 করে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।